আরাফাত রহমান কোকো একটি নাম, একটি অনুভূতি, একটি নিঃশব্দ বিপ্লব। প্রচারের আলোর বাইরে থেকে তিনি ছিলেন ক্রীড়া অঙ্গনের এক নিরলস কারিগর, যিনি স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রকে বিশ্বমানে উন্নীত করার। নিজের নামের জন্য নয়, তিনি কাজ করেছিলেন দেশের জন্য, ক্রীড়াঙ্গনের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। 2015 সালের এই দিনে বিদায় নিয়েও তিনি থেকে গেছেন কোটি ক্রীড়াপ্রেমীর হৃদয়ে, ক্রীড়া অঙ্গনের প্রতিটি সাফল্যে, প্রতিটি উচ্ছ্বাসে। 1971 সালের 2রা জুলাই মা ও বড় ভাই তারেক রহমানের সাথে পাক সেনাদের হাতে বন্দী হওয়া এক অভিশপ্ত অধ্যায় রচনা করল তার জীবনে। ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী দশার প্রতিটি দিন যেন একটি অন্ধকার ইতিহাসের পাতা। কোকো কখনো এই স্মৃতিগুলো কোথাও বলে বেড়াননি, কখনো মুক্তিযুদ্ধের ত্যাগকে নিজের পরিচিতির ঢাল বানাননি। 16ই ডিসেম্বরের স্বাধীনতার আলোয় মুক্তি পেলেও তার জীবনের যুদ্ধে তিনি থেকে গেছেন প্রচার বিমুখ, নিঃশব্দ এক কর্মযোদ্ধা। 2002 থেকে 2005 সালের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আরাফাত রহমান কোকো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার উদ্যোগে হাই পারফরম্যান্স ইউনিট গঠন করা হয়। কোকোর এই পদক্ষেপ বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়নের ভিত্তি হিসেবে চিহ্নিত। 2004 সালে আরাফাত রহমান কোকোর প্রচেষ্টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের আধুনিকায়ন সম্পন্ন হয়, যা পরবর্তীতে বাংলাদেশের ক্রিকেটের হোম ভেন্যু হিসেবে পরিচিতি পায়। তার উদ্যোগে স্টেডিয়ামটি আন্তর্জাতিক মান সম্পন্ন করা হয়। 2004 সালে বাংলাদেশে প্রথমবারের মতো অনূর্ধ্ব 19 বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তার হাত ধরেই। কোকো ক্রীড়া সংগঠক হিসেবেও সক্রিয় ছিলেন। ওল্ড ডিওএইচ ক্রীড়া সংঘের চেয়ারম্যান এবং সিটি ক্লাবের সঙ্গে যুক্ত থেকে ক্রীড়াক্ষেত্রে অবদান রেখেছেন। আরাফাত রহমান কোকোর ক্রিকেটের প্রতি অগাধ ভালোবাসা ও অনুরাগে তৈরি হয়েছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক অনন্য মুহূর্ত। তার অনুরোধে সঙ্গীত শিল্পী আসিফ আকবর গেয়েছিলেন সেই কালজয়ী গান। তবে বাংলাদেশের নির্মমতা ছুঁয়েছিল এই চমকপ্রদ গানটাকেও। এই গান কোথাও বাজাতে দেওয়া হয়নি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, তবুও তা রয়ে গেছে মানুষের হৃদয়ের মণিকোঠায়। আরাফাত রহমান কোকোর দূরদর্শী নেতৃত্ব দেশের ক্রিকেটকে একটি নতুন দিগন্তে নিয়ে গিয়েছিল। মিরপুর ও চট্টগ্রামের বাইরেও তিনি সিলেট, খুলনা, বগুড়া ও রাজশাহীতে ক্রিকেটের প্রসার ঘটানোর বৈপ্লবিক পরিকল্পনা করেছিলেন, যার ফলে স্থানীয় প্রতিভা উন্মোচিত হতে শুরু করে। তার উদ্যোগে বগুড়ার শহীদ চান্দু মিয়া স্টেডিয়াম আন্তর্জাতিক মানের ভেন্যুতে রূপান্তরিত হয়, যা দেশব্যাপী ক্রিকেটের জনপ্রিয়তা বাড়িয়েছিল। অস্ট্রেলিয়ার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে দেশীয় ক্রিকেটে বিদেশি কোচ, ট্রেনার ও ফিজিওদের সম্পৃক্ত করে আন্তর্জাতিক মান উন্নয়নের পথ খুলে দেন। সেই সঙ্গে যোগ্যতা ভিত্তিক বেতন কাঠামো প্রবর্তনের মাধ্যমে ক্রিকেটারদের অর্থনৈতিক সুরক্ষা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করেন। কোকোর এই দূরদর্শী সিদ্ধান্ত কেবল ক্রিকেটারদের জীবনমান উন্নত করেনি, বরং পুরো ক্রীড়া অঙ্গনের পেশাদারিত্বের নতুন সংস্কৃতি তৈরি করেছে, যা আজও বাংলাদেশ ক্রিকেটের ভিত্তি হিসেবে কাজ করছে। আরাফাত রহমান কোকোর জীবন ছিল এক নির্মোহ সংগ্রামের প্রতিচ্ছবি। কোনো অপরাধ বা অভিযোগ ছাড়াই 1/11 পরবর্তী দুঃসময়ে তিনি কারাবন্দী হয়েছিলেন, ভোগ করেছিলেন নির্মম নির্যাতন। 2007 সালের 3রা ডিসেম্বর মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গ্রেপ্তার হন তিনি। 8 বছর পর 2015 সালের জানুয়ারিতে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ, তখনই বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার আদরের ছোট ছেলে কোকো। ছেলের মৃত্যুর সংবাদ শুনে খালেদা জিয়া বারবার মূর্ছা যান, কিন্তু ব্যক্তিগত শোককে ছাপিয়ে তিনি জনগণের জন্য আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার করেছিলেন। কোকোর মৃত্যু শুধু তার পরিবার নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তার জানাজায় লাখো মানুষের অংশগ্রহণ প্রমাণ করে তিনি ছিলেন কেবল একজন ক্রীড়া সংগঠক নয়, বরং জাতীয় ইতিহাসের একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে শুধু তার প্রিয় সন্তানকে হারিয়েছেন তা নয়, তারেক রহমান যে তার প্রাণের ভাইকে হারিয়েছেন তাও নয় শুধু, আমরা একজন নির্মোহ নিরহংকার একজন দেশপ্রেমিক সতত যোদ্ধাকে হারিয়েছি। আমরা এখনো খুঁজে ফিরি আমাদের কোকোকে, আমাদের প্রিয় কোকো ভাইকে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে আগামী দিনে আরাফাত রহমান কোকোর বড় ভাই, আগামী দিনের কাণ্ডারি তারেক রহমানের হাত ধরে ক্রীড়া অঙ্গন ফিরে পাবে হারানো জৌলস প্রতিষ্ঠিত বৈষম্যহীন ক্রীড়া ব্যবস্থার। দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণে বাংলাদেশ সকল খেলাধুলায় বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।